বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকারও সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার দেয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। সেখানেই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। শহীদ আবু সাইদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাতে রংপুরে শহীদ আবু সাইদ চত্বরে এক পথসভায় তিনি কথা বলেন। সমাজ বিরোধী কোনো কাজ করবেন না, মেহরবানি করে চাঁদাবাজি মেহরবানি করে করবেন না, দখল বাণিজ্য করবেন না। আমরা শহীদদের রক্ত চুয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আবু সাইদের মা বাবার সামনে হাজির হয়ে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দিয়েছিলেন। এমন সন্তান সমস্ত মায়ের পেটে জন্ম নেয় না, প্রতি ঘরে প্রতি যুগেও হয় না, শতাব্দীতেও হয় না, সহস্রাব্দীতে এমন একটার মুখ দেখা কঠিন হয়। নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামের। ন্যূনতম সংস্কার করে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেবার পক্ষে জামায়াত। দলটি বলছে, সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না, জানাচ্ছেন ইমরুল আহসান। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিল বিএনপি। সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে দলটি। আমরা মনে করেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে কোনো ঘোষণা না আসার জন্যই আমরা যারা স্টেক হোল্ডার, বিএনপি তো একটা স্টেক হোল্ডার, আমরা মনে করি যে সরকারকে এনাফ টাইম দেওয়া হয়েছে এবং যদি জুন জুলাই মাসে নির্বাচন করা দেয় তাহলে এক বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যায়। সেই জন্য আমরা এই দাবিটা করেছি। সংস্কার বলে ইলেকশনকে প্রলম্বিত করা ঠিক হবে না। কোনটার ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ মনে হচ্ছে? তোমার এটা হইতে পারে, হবে তো বলে নাই, তাহলে কি দাঁড়াইতেছে? তবে তাদের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। সংস্কার অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নির্বাচনের বিপক্ষে তারা। 15টা বছর আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি অপেক্ষা করতে পেরে থাকি, তাহলে 2-3-4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ম্যাটার। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। আমি আপনাকে 4 বছর সময় দিলাম, বাট ইলেকশন যা তাই হলো, তা আমার এই সময় দিয়ে এই রক্তদান কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের কাছে টাইম ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা কখন হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা খুব লং রানে বলবো না যে আপনি 5-6 বছর থেকে সব কিছু করে দিয়ে যান। ওনারা তো এসছেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেখানে যতটুকু সময় লাগবে আমরা অতটুকু সময় তো দিব। সংস্কার এবং সংস্কারের সময়সীমা নিয়েও ভিন্ন মত রয়েছে দুই দলের। কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পক্ষে বিএনপি, আর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুটা সময় দিতে চায় জামায়াত। ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো করলেই তো হয়ে যায়। শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে অন্যান্য সংস্কার, প্রশাসনিক সংস্কার, এটা তো পার্লামেন্ট লাগবে, ডিবেট হবে, ডিবেট হয়ে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছে, আমরা রিপোর্ট সম্বন্ধে আমাদের মন্তব্য দিচ্ছে, আমাদের নেতারা দিচ্ছে। এখন একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টে বসে এগুলো আলোচনা করে যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করা হবে। ইলেকশন সিস্টেমের রিফর্ম, তারপরে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে, ইভেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। অন্তত 6-7টা অর্গান রাষ্ট্রের বা বিভাগের সংস্কার ছাড়া যা এখন আছে সেট আপ, এভাবে ইলেকশন হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী 6 মাসের মধ্যে
নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার তারা শেষ করতে পারে, তারপর তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা কত, সেটা আমি হয়তো দিন মাস ঘন্টা বেঁধে দিলাম না, দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট যে কোন সময়ের মধ্যে সে সংস্কার কাজটা শেষ করতে পারবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চায় বিএনপি জামায়াত দুই দলেই। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন দুই দলের সিনিয়র এই দুই নেতা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হতো তার সবই ছিল জালিয়াতি। বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফরকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনাও করেন ডক্টর ইউনূস। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে ফাঁকা বলি দিয়েছিলেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেছেন সেসব ভিত্তিহীন তথ্য। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনার অধীনে ইচ্ছে করেই ভুল তথ্য দিয়ে দেশের উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। তবে বৃহৎ পরিসরে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন 84 বছর বয়সী এ অর্থনীতিবিদ। অধ্যাপক ইউনূস বলেন, ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার ব্যাপারে খুব একটা একমত নন তিনি। তার লক্ষ্য প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করা। আর এ কারণে তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দোষারোপ করেছেন এ অর্থনীতিবিদ। বলেন, হাসিনা বিদেশে এসে দেশ কিভাবে চালানো হয় সে কথা সবাইকে বলেছিলেন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শেখ হাসিনাকে কেউ প্রশ্ন করেননি, আর এটি মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এটা বিশ্বের জন্য একটি শিক্ষা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসার পর আজ ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালে ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটা সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। গত 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করায় জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টাদের কথার মাঝে শেখ হাসিনার বক্তব্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা
বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আর উপদেষ্টাদের কেউ কেউ বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ 15 বছরের গণতান্ত্রিক আন্দোলন গণ অভ্যুত্থানের পথকে সুগম করেছে এবং এই আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। এগুলো ঠিক করুন। এগুলো ঠিক না করলে পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি। 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সারা দেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের এক দফা এক দাবি, শিক্ষকদের 10ম গ্রেড, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বর্তমানে 13তম গ্রেডের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুততম সময়ের মধ্যে তাদের 10ম গ্রেডে উন্নতি করে প্রজ্ঞাপন দেবারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। বর্তমানে 13তম গ্রেডে মূল বেতন 11,000 টাকা আর 10ম গ্রেডের মূল বেতন 16,000 টাকা। সহকারী শিক্ষকদের, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি যোগ্যতা হচ্ছে ন্যূনতম 2য় শ্রেণী, গ্রাজুয়েট 2য় শ্রেণী। এই গ্রাজুয়েট 2য় শ্রেণীর হাই স্কুলে সহকারী শিক্ষকদেরও 10ম গ্রেড, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড দিচ্ছে না। আমাদের সমপরিমাণ যোগ্যতা নিয়ে সকলেই আজকে 10ম গ্রেডে অবস্থান করতেছে। আমরা তো অবশ্যই 10ম গ্রেড দাবিদার এবং 10ম গ্রেড পাবো, সে প্রত্যাশা আমরা সরকারের কাছে করি। বৈষম্য দূর হলে শিক্ষকদের এই বৈষম্যের শিকার, এই বৈষম্যের হাত থেকে রক্ষা পেলে অবশ্যই আমাদের দেশে আমাদের প্রাথমিক শিক্ষা বিশ্ব মানসম্পন্ন হবে, আমরা আশা করি। নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর। ন্যূনতম সংস্কার করে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, তবে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে জামায়াত। দলটি বলছে সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইমরুল হাসানের রিপোর্ট। বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিল বিএনপি। সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে দলটি। আমরা মনে করেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে কোনো ঘোষণা না আসার জন্যই আমরা যারা স্টেক হোল্ডার, বিএনপি তো একটা স্টেক হোল্ডার, আমরা মনে করি যে সরকারকে এনাফ টাইম দেওয়া হয়েছে এবং যদি জুন জুলাই মাসে নির্বাচন করা দেয় তাহলে এক বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যায়। সেই জন্য আমরা এই দাবিটা করেছি। সংস্কার বলে ইলেকশনকে প্রলম্বিত করা ঠিক হবে না। কোনটার ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ মনে হচ্ছে? তোমার এটা হইতে পারে, হবে তো বলে নাই, তাহলে কি দাঁড়াইতেছে? তবে তাদের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। সংস্কার অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নির্বাচনের বিপক্ষে তারা। 15টা বছর আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি অপেক্ষা করতে পেরে থাকি, তাহলে 2-3-4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ম্যাটার। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। আমি আপনাকে 4 বছর সময় দিলাম, বাট ইলেকশন যা তাই হলো, তা আমার এই সময় দিয়ে এই রক্তদান কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের কাছে টাইম ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা কখন হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা খুব লং রানে বলবো না যে আপনি 5-6 বছর থেকে সব কিছু করে দিয়ে যান। ওনারা তো এসছেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেখানে যতটুকু সময় লাগবে আমরা অতটুকু সময় তো দিব। সংস্কার এবং সংস্কারের সময় সীমা নিয়েও ভিন্ন মত রয়েছে দুই দলের। কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পক্ষে বিএনপি, আর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুটা সময় দিতে চায় জামায়াত। ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো করলেই তো হয়ে যায়। শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে অন্যান্য সংস্কার, প্রশাসনিক সংস্কার, এগুলো পার্লামেন্ট লাগবে, ডিবেট হবে, ডিবেট হয়ে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছে, আমরা রিপোর্ট সম্বন্ধে আমাদের মন্তব্য দিচ্ছি, আমাদের নেতারা দিচ্ছে। এখন একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টে বসে এগুলো আলোচনা করে
যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করা হবে। ইলেকশন সিস্টেমের রিফর্ম, তারপরে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে, ইভেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। অন্তত 6-7টা অর্গান রাষ্ট্রের বা বিভাগের সংস্কার ছাড়া যা এখন আছে সেট আপ, এভাবে ইলেকশন হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার তারা শেষ করতে পারে, তারপর তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা কত, সেটা আমি হয়তো দিন, মাস, ঘন্টা বেঁধে দিলাম না। দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, যে কোন সময়ের মধ্যে সে সংস্কার কাজটা শেষ করতে পারবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চায় বিএনপি জামায়াত দুই দলেই। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন দুই দলের সিনিয়র এই দুই নেতা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গত মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত 1:26 দিকে মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, মাটির 112 কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বাজারে চালের ঊর্ধ্বগতি কি, দামের ঊর্ধ্বগতি কি কমেছে? আর চাল ছাড়া বাকি জিনিসের দামের কি অবস্থা আমাদেরকে জানাবেন। গেল কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চালের বাজারের অস্থিরতা। ব্যবসায়ীরা যেমনটি বলছেন, তারা আশা করেছিলেন ভারত থেকে চাল আমদানির খবরে হয়তো কিছুটা চালের দাম কমবে, তবে বাজারে ঘুরে আমরা সেটি দেখতে পাইনি। বিক্রেতারা বলছেন নতুন করে দাম না বাড়লেও কিন্তু চালের দাম কমেনি, এবং না কমার কারণ যেটা বলতে পারছেন, তারা যেখান থেকে পাইকারি রেটে চাল আনেন বা মিলের যারা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে ধানের দাম যেহেতু বেশি, তার ফলে কিন্তু চালও ঊর্ধ্বক্তি দামে বিক্রি হচ্ছে, এবং প্রায় সব ধরনের চাল 8 থেকে 10 টাকা কেজিতে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি ভোজ্য তেলের কথা বলি, আমরা দেখতে পাচ্ছি নতুন বছরের শুরু থেকেই কিন্তু আবার যে বোতলজাত সয়াবিন তেল, সেটির একটি সরবরাহ ঘাটতির কারণে কৃত্রিম সংকট দেখা দিয়েছে, এবং বিক্রেতারা যেটি বলছেন যে হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু বেশিরভাগই বিপণনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু বাজারে তেল সরবরাহ করছেন না। এর ফলে কিন্তু ক্রেতারা তারাও কিন্তু একটি সংকটের মধ্যে পড়েছেন এবং বাড়তি দামে তাদের তেল কিনতে হচ্ছে। অন্যদিকে স্বস্তির খবর হচ্ছে গিয়ে গেল সপ্তাহের তুলনায় আলু এবং পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আলু যেটি গত সপ্তাহে 30 টাকা বিক্রি হয়েছে, সেটি 5 টাকা কমে এই সপ্তাহে 25 টাকায় বিক্রি হচ্ছে, এবং পেঁয়াজ যেটি 60 টাকা কেজিতে ছিল, সেটি 10 টাকা কমে 50 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি মুরগির কথা বলি, মুরগির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিছুটা দাম কমেছে। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা কমে 200 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগির ক্ষেত্রেও 20 টাকা কমে 320 টাকায় বিক্রি হচ্ছে। এবং সবজির দাম যেহেতু জানেন যে এখন শীতের মৌসুম প্রায় শেষের দিকে, যার ফলে সবজির দাম অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে, এবং ক্রেতারাও বেশিরভাগ নিত্যপণ্যের দামের ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সব মিলে এই ছিল আমার কাছে ছুটির দিনের বাজার দরের সর্বশেষ আপডেট। শুনছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। অবশেষে 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা উপলক্ষে ময়দান প্রস্তুতকরণের কাজ চলছে জোরে সোরে। গাজীপুর এবং আশেপাশে জেলার তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা ময়দানে কাজ করছেন। এরই মধ্যে ময়দান জুড়ে চটের সামিয়ানা স্থাপন, অজু গোসলের জায়গা মেরামত, পানি ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, ময়দানের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। অপরদিকে মুসল্লিদের জন্য তুরাগ নদীর উপরে ভাসমান সেতু স্থাপনের কাজ করছে সেনাবাহিনী। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়ের অনুসারীরা। 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। টঙ্গী ইজতেমা ময়দানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে।
নাসির, ইজতেমার সামগ্রিক প্রস্তুতির খবর আমাদেরকে জানাবেন। নাজনীন, বিশ্ব ইজতেমা আগামী 31 জানুয়ারি শুরু হলেও তো তার প্রস্তুতির কাজ এখন পুরোদমেই চলছে। এরই মধ্যে বিদেশি মেহমানদের জন্য যে টিন দিয়ে স্থাপনা তৈরি করা হয়েছে এবং এই টিনের যে সেটগুলো আছে এগুলোর মধ্যে শুধু বিদেশি না, তাবলিগের শীর্ষ মুরব্বীরাও থাকবেন এবং এছাড়া বাকি সকল ময়দান জুড়েই পাটের চট দিয়ে শামিয়ানা তৈরি করা হচ্ছে এবং এই পাটের চটের শামিয়ানা যেগুলো প্রায় ময়দানের 3 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়েছে এবং বাকি 2 ভাগ পুরোদমে এখন পাট দিয়ে শামিয়ানা তৈরির কাজ চলতেছে। আপনি যেমনি বললেন যে দেশের বিভিন্ন জায়গা শুধু না, বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা ছাত্ররাও এই কাজে অংশ নিয়েছেন। আগামী যে 5 দিনের মধ্যে মুসল্লিরা শীর্ষ মুসল্লিরা দাবি করছেন যে আগামী 5 দিনের মধ্যে এই ময়দানের পুরো প্রস্তুতি কাজ শেষ হবে এবং আজকে আমরা দেখলাম যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ করছে র্যাব থেকে এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে এবং মাইক লাগানো কাজ করছেন তাবলিগ মুসল্লিরা। ইলেকট্রিক লাইনও নির্মাণের কাজ শেষের দিকে এখন। তো সর্বোপরি যে 31 তারিখে ইজতেমা শুরু হবে, মাওলানা জুবায়ের অনুসারীরা এখানে অংশ নেবেন এবং এই একই স্থাপনায় 7 তারিখ থেকে শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা এবং 9 তারিখে মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এই ছিল প্রস্তুতির খবর। জানছিলাম ইজতেমার প্রস্তুতির সর্বশেষ খবর। সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ক্ষমতার দাপটে খুলনায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তার পালক পুত্র আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখ। ট্রাক শ্রমিক থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক। ভৈরব নদে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করতেন বালু। এছাড়া চাঁদাবাজি, জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মুন্নুজানের সাথে আজাদ শেখও আত্মগোপনে চলে যান। মা ও পালক ছেলের বিচার দাবি করেছে ভুক্তভোগীরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। শুধু বেগম মুন্নুজান সুফিয়ান নয়, তার পালক ছেলে আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখেরও ছিল খুলনায় আধিপত্য। ট্রাক শ্রমিক থেকে রাতারাতি বনে যান কোটিপতি। সবই হয়েছে তার আশ্রয়দাতা বেগম মুন্নুজান সুফিয়ানের আশীর্বাদে। ভৈরব নদকে তার পৈতৃক সম্পত্তি ভাবতেন আজাদ। ড্রেজার বসিয়ে নদ থেকে বালু উত্তোলনে ছিল না কোনো বাধা। গণপূর্ত বিভাগের সংরক্ষিত এলাকার দেয়াল ফুটো করে খুলনা যশোর মহাসড়ক ও রেললাইনের তলদেশ দিয়ে পাইপ নিয়ে গেছে মহেশ্বর পাশা আরাংঘাটা এলাকায়। সবই হয়েছে প্রশাসনের নাকের ডগায়। এছাড়া জলাশয় ভরাট করে আবাসিক এলাকা তৈরি, চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি দেখিয়ে আবাসিক ভবন দখল সহ নানা অভিযোগ মুন্নুজান সুফিয়ানের পালক পুত্রের বিরুদ্ধে। মুন্নুজান সুফিয়ান তাকে আর কি শেল্টার দিত, কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে এবং তার এই টাকার যে একটা গরম, টাকার যে একটা তোড়, সে টাকার তোড়ে সে মোটামুটি কাউকে মানুষ হিসাবে গণ্য করে না। তারা ক্ষমতায় থাইকা এতদিন ক্ষমতার আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহারই করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় লোকরা এখানে করছে, এটা তাদের তো আমার কোনো কথা শুনে নাই। আমাদের ওয়ালও ভেঙে ফেলছে। আপনারা দেখবেন যে আমাদের এটা তো ঠিক না যে আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ওয়াল ভাঙবে, এটা তো ঠিক না। খুলনার রেলগেট এলাকায় ভৈরব নদ তীর ঘেঁষে প্রায় 25 একর জমির উপর গণপূর্ত বিভাগের নিজস্ব গোডাউনও ছিল আজাদের নিয়ন্ত্রণে। সংরক্ষিত এলাকা হয় জনসাধারণের প্রবেশ ছিল নিষেধ। একটু দূরে বেগম মুন্নুজান সুফিয়ানের বাসভবন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন আজাদ। এটা আমি করি নাই, তো এটা তো আপনার ওরা যারা কাজ পাচ্ছে তারা করছে, ব্যবসা করি না এখন আমি, ঠিক আছে বুঝছেন, আমি আর এই ব্যবসা করতেছি না। ভৈরব নদে অবৈধ ড্রেজার অপসারণে কয়েকবার চিঠি দেয়া হলেও মুন্নুজানের দাপটে আজাদ বালু উত্তোলন বন্ধ করেনি বলে জানালেন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। একবার অপারেশন করেছিলেন, আমি যেটা নিয়ে শুনেছিলাম। পরবর্তীতে আবার রিসেন্টলি তারা আবার পাইপ স্থাপন করেছেন এবং পরবর্তীতে আমার এসডি মহোদয় ভিজিট করেছেন এবং প্রতিবেদন দাখিল করেছেন। আমরা পুনরায় আমার চিঠি দিয়েছি। আজাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে দ্রুততা জব্দ করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।
তাপমাত্রা না কমলেও সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। দিনাজপুরে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল গড়িয়ে দুপুরেও দেখা নেই সূর্যের। রাতে গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। চরম দুর্ভোগে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর বাঘাবাড়িতে 9.6 ডিগ্রি, দিনাজপুরে তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বেড়েছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো শীতে জবুথবু সাধারণ মানুষ। বাতাসের তীব্রতা বেশি হওয়ায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এছাড়া চুয়াডাঙ্গা, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট। জয়পুরহাটে বিএসএফ বিজিবির মধ্যে বৈঠকের পরও সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া সরায়নি বিএসএফ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের ঘোনাপাড়া পূর্ব উচনা গ্রামের প্রায় 30 গজ দূরে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। ওই দিন বিকেলে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছিল বিএসএফ। জয়পুরহাট 20 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, কাঁটাতারের বেড়া সরিয়ে না নেওয়ায় ঘটনাস্থল পরিদর্শনের পর বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হতো তার সবই ছিল জালিয়াতি। বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফরকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনাও করেন ডক্টর ইউনূস। বিস্তারিত দেখুন শাহাদাত শাওনের রিপোর্টে। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশে প্রবৃদ্ধি নিয়ে ফাঁকা বলি দিয়েছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেছেন সেসব ভিত্তিহীন তথ্য। সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস জানান, শেখ হাসিনার অধীনে ইচ্ছে করেই ভুল তথ্য দিয়ে দেশের উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। তবে বৃহৎ পরিসরে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন 84 বছর বয়সী এ অর্থনীতিবিদ। অধ্যাপক ইউনূস বলেন, ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার ব্যাপারে খুব একটা একমত নন তিনি। তার লক্ষ্য প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করা। আর এ কারণেই তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা যায়। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দোষারোপ করেন এ অর্থনীতিবিদ। বলেন, হাসিনা বিদেশে এসে দেশ কিভাবে চালানো হয় সে কথা সবাইকে বলেছিলেন, আর এটি মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এটা বিশ্বের জন্য বড় একটি শিক্ষা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াত ইসলামের। ন্যূনতম সংস্কার করে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে জামায়াত। দলটির নেতারা বলছেন, সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইমরুল হাসানের রিপোর্ট। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিল বিএনপি। সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে দলটি। আমরা মনে করেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে কোনো ঘোষণা না আসার জন্যই আমরা যারা স্টেক হোল্ডার, বিএনপি তো একটা স্টেক হোল্ডার, আমরা মনে করি যে সরকারকে এনাফ টাইম দেওয়া হয়েছে এবং যদি জুন জুলাই মাসে নির্বাচন করা দেয় তাহলে এক বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যায়। সেই জন্য আমরা এই দাবিটা করেছি। সংস্কার বলে ইলেকশনকে প্রলম্বিত করা ঠিক হবে না। কোনটার ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ মনে হচ্ছে? তোমার এটা হইতে পারে, হবে তো বলে নাই, তাহলে কি দাঁড়াইতেছে? তবে তাদের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। সংস্কার অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নির্বাচনের বিপক্ষে তারা। 15টা বছর আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি অপেক্ষা করতে পেরে থাকি, তাহলে 2-3-4 মাস
আগে হলো কি পরে হলো দ্যাট ইজ নট ম্যাটার। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। আমি আপনাকে 4 বছর সময় দিলাম, বাট ইলেকশন যা তাই হলো, তা আমার এই সময় দিয়ে এই রক্তদান কোনো কাজে আসবে না। এজন্য আমাদের কাছে টাইম ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা কখন হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা খুব লং রানে বলবো না যে আপনি 5-6 বছর থেকে সব কিছু করে দিয়ে যান। ওনারা তো এসছেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেখানে যতটুকু সময় লাগবে আমরা অতটুকু সময় তো দিব। সংস্কার এবং সংস্কারের সময়সীমা নিয়েও ভিন্ন মত রয়েছে দুই দলের। কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পক্ষে বিএনপি, আর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুটা সময় দিতে চায় জামায়াত। ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো করলেই তো হয়ে যায়। শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে অন্যান্য সংস্কার, প্রশাসনিক সংস্কার, এটা তো পার্লামেন্ট লাগবে, ডিবেট হবে, ডিবেট হয়ে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছে, আমরা রিপোর্ট সম্বন্ধে আমাদের মন্তব্য দিচ্ছে, আমাদের নেতারা দিচ্ছে। এখন একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টে বসে এগুলো আলোচনা করে যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করা হবে। ইলেকশন সিস্টেমের রিফর্ম, তারপরে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে, ইভেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। অন্তত 6-7টা অর্গান রাষ্ট্রের বা বিভাগের সংস্কার ছাড়া যা এখন আছে সেট আপ, এভাবে ইলেকশন হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার তারা শেষ করতে পারে, তারপর তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা কত, সেটা আমি হয়তো দিন, মাস, ঘন্টা বেঁধে দিলাম না। দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, যে কোন সময়ের মধ্যে সে সংস্কার কাজটা শেষ করতে পারবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চায় বিএনপি জামায়াত দুই দলেই। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন দুই দলের সিনিয়র এই দুই নেতা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বলে অনেকে ফায়দা হাসিলের চেষ্টা করছে, আর উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, সরকারের ভেতরে থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় নির্বাহী কমিটির উদ্যোগে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা আব্বাস হুঁশিয়ার করে বলেন, যারা বিএনপিকে ভিন্ন দলের সাথে মিলিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না। নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল প্রলাপ বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। আর বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত শেষে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকার কারণে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। এগুলো ঠিক করুন। এগুলো ঠিক না করলে পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। বিএনপির দীর্ঘ 15 বছরের গণতান্ত্রিক আন্দোলন গণ অভ্যুত্থানের পথকে সুগম করেছে এবং এই আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার বলেও মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনের হাসপাতালে 17 দিন চিকিৎসার পর আজ ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালে ছাড়পত্র পেলে লন্ডন সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটা সুস্থ, তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া।
লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। অবশেষে ৩১ জানুয়ারি শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা উপলক্ষে ময়দান প্রস্তুতকরণের কাজ চলছে জোরে সোরে। গাজীপুর এবং আশেপাশে জেলার তাবলিগ জামায়াতের মুসল্লিদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা ময়দানে কাজ করছেন। এরই মধ্যে ময়দান জুড়ে চটের সামিয়ানা স্থাপন, উজু গোসলের জায়গা মেরামত, পানি ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, ময়দানের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। অপরদিকে মুসল্লিদের জন্য তুরাগ নদীর উপরে ভাসমান সেতু স্থাপনের কাজ করছে সেনাবাহিনী। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়ের অনুসারীরা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও অস্থির ভোজ্য তেলের বাজার। বেশ কিছুদিন ধরেই বাজারে সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিন তেলের, ফলে সংকটে পড়েছেন খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। কিছুটা কমলেও স্বাভাবিক হয়নি চালের বাজার। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে আলু, পেঁয়াজ ও মুরগির দাম। নতুন করে বাড়েনি সবজির দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরেই ভোজ্য তেলের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। হাতে গোনা কয়েকটি কোম্পানি তেল সরবরাহ করলেও তা শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। তেলের সাথে আমাদেরকে বাধ্যতামূলক ওদের যে কোনো পণ্য নিতে হবে। এই যে ক্রাইসিস ফলে মালগুলো এভাবে শর্ত সাপেক্ষে দিচ্ছে, এতে আমাদের ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে। এখন কাস্টমাররা যদি বলি ভাই 5 লিটার তেলের সাথে 1 কেজি পোলার চাল নেন, কাস্টমার সাথে ঝগড়া লেগে যায়, এরকম অবস্থা। চাল আমদানির পরও বাজারে এর প্রভাব পড়েনি, ফলে চালের বাজারের অস্থিরতা কাটেনি। মিল মালিক বলতেছে ধানের দাম অনেক বেশি, এই কারণে চালের দাম কমতেছে না। আমরা তো সবাই আশা করছিলাম যে ইন্ডিয়ানটা আসলে হয়তো বা কমবো, কিন্তু 1 পয়সাও কমে নাই। ইন্ডিয়ান চাল না এলে তো আমাদের চাইলে 100 টাকা হইতো। তবে স্বস্তির খবর হচ্ছে সপ্তাহের ব্যবধানে কমেছে আলু ও পেঁয়াজের দাম। সেই সাথে সব ধরনের মুরগির দামও কিছুটা কমেছে। ব্রয়লারটা গত সপ্তাহে ছিলাম 220, এই সপ্তাহে 200 টাকা, কারণ কেজিতে 10-15-20 টাকা কমছে প্রত্যেকটাই। পেঁয়াজ 45 টাকা থেকে 65 টাকা পর্যন্ত আছে, সেটা প্রকারভেদে। তবে গত কয়েক মাসের তুলনায় বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে অনেকটাই সন্তুষ্ট থাকলেও নিয়মিত বাজার তদারকির তাগিদ ক্রেতাদের। আলু পেঁয়াজ এগুলার নিয়ন্ত্রণ আছে, এগুলো সাধারণ পরিবেশ, কিন্তু তেল, চাল, ডাল এগুলোর দামটা প্রচুর পরিমাণ বেশি। সয়াবিন তেল তো অনেক দোকানে পাওয়াই যাচ্ছে না, মানে দেখা গেল যে মহল্লার আশেপাশে ছোট ছোট দোকানগুলোতে পাওয়াই যাচ্ছে না, বড় দোকানেও পাওয়া যাচ্ছে না। সবজি তো ভাই মোটামুটি কম অন্য জিনিসের তুলনায়। সব সবজি পাওয়া যাচ্ছে, আগে থেকে বাজার সবজির দাম কমছে। অন্যদিকে দাম কমে আসায় সব ধরনের সবজি ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। এছাড়া বাড়তি দামেই যাচ্ছে মাছের বাজার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সারা দেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় এ সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের 1 দফা 1 দাবি, শিক্ষকদের 10ম গ্রেড, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বর্তমানে 13তম গ্রেডের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুততম সময়ের মধ্যে তাদের 10ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন দেবারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। বর্তমানে 13তম গ্রেডে মূল বেতন 11,000 টাকা আর 10ম গ্রেডের মূল বেতন 16,000 টাকা।
সহকারী শিক্ষকদের, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি যোগ্যতা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী, গ্রাজুয়েট দ্বিতীয় শ্রেণী। এই গ্রাজুয়েট দ্বিতীয় শ্রেণীর হাই স্কুলে সহকারী শিক্ষকদেরও 10ম গ্রেড, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড দিচ্ছে না। আমাদের সমপরিমাণ যোগ্যতা নিয়ে সকলেই আজকে 10ম গ্রেডে অবস্থান করতেছে। আমরা তো অবশ্যই 10ম গ্রেড দাবিদার এবং 10ম গ্রেড পাবো, সে প্রত্যাশা আমরা সরকারের কাছে করি। বৈষম্য দূর হলে, শিক্ষকদের এই বৈষম্য শিকার, এই বৈষম্যের হাত থেকে রক্ষা পেলে অবশ্যই আমাদের দেশে আমাদের প্রাথমিক শিক্ষা বিশ্ব মানসম্পন্ন হবে, আমরা আশা করি। জয়পুরহাটে বিএসএফ বিজিবির মধ্যে বৈঠকের পরও সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া সরায়নি বিএসএফ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের ঘোনাপাড়া পূর্ব উচনা গ্রামের প্রায় ৩০ গজ দূরে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। ওই দিন বিকেলে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল বিএসএফ। জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিন নেওয়াজ জানান, কাঁটাতারের বেড়া না সরিয়ে নেওয়ায় ঘটনাস্থল পরিদর্শনের পর বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। স্বৈরাচার হটালেও অযোগ্য লোকদের ক্ষমতায় বসানোয় দেশের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির নগর সম্মেলন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী তৈরিতে সব ইসলামী দলের সাথে আলোচনা চলছে বলেও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ইসলামী আন্দোলন ব্যক্তি স্বার্থে রাজনীতি করে না দাবি করে তিনি বলেন, এখনই উপযুক্ত সময় দেশে ইসলামী শাসন ব্যবস্থার জন্য কাজ করা। জনগণের উপার্জিত আয়ে ভ্যাট ট্যাক্স বসিয়ে সেই টাকা বিদেশে পাচার করাকে আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াত ইসলামীর। ন্যূনতম সংস্কার করে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, তবে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে জামায়াত। দলটির নেতারা বলছেন, সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইমরুল আহসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিল বিএনপি। সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে দলটি। আমরা মনে করেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে কোনো ঘোষণা না আসার জন্যই আমরা যারা স্টেক হোল্ডার, বিএনপি তো একটা স্টেক হোল্ডার, আমরা মনে করি যে সরকারকে এনাফ টাইম দেওয়া হয়েছে এবং যদি জুন জুলাই মাসে নির্বাচন করা দেয় তাহলে এক বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যায়। সেই জন্য আমরা এই দাবিটা করেছি। সংস্কার বলে ইলেকশনকে প্রলম্বিত করা ঠিক হবে না। কোনটার ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ মনে হচ্ছে? তোমার এটা হইতে পারে, হবে তো বলে নাই, তাহলে কি দাঁড়াইতেছে? তবে তাদের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। সংস্কার অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নির্বাচনের বিপক্ষে তারা। 15টা বছর আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি অপেক্ষা করতে পেরে থাকি, তাহলে 2-3-4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ম্যাটার। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। আমি আপনাকে 4 বছর সময় দিলাম, বাট ইলেকশন যা তাই হলো, তো আমার এই সময় দিয়ে এই রক্তদান কোনো কাজে আসবে না। এজন্য আমাদের কাছে টাইম ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা কখন হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা খুব লং রানে বলবো না যে আপনি 5-6 বছর থেকে সব কিছু করে দিয়ে যান। ওনারা তো এসছেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেখানে যতটুকু সময় লাগবে আমরা অতটুকু সময় তো দিব। সংস্কার এবং সংস্কারের সময় সীমা নিয়েও ভিন্ন মত রয়েছে দুই দলের। কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পক্ষে বিএনপি, আর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুটা সময় দিতে চায় জামায়াত। ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো করলেই তো হয়ে যায়।
শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে অন্যান্য সংস্কার, প্রশাসনিক সংস্কার, কিন্তু পার্লামেন্ট লাগবে, ডিবেট হবে, ডিবেট হয়ে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছে, আমরা রিপোর্ট সম্বন্ধে আমাদের মন্তব্য দিচ্ছি, আমাদের নেতারা দিচ্ছে। এখন একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টে বসে এগুলো আলোচনা করে যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করা হবে। ইলেকশন সিস্টেমের রিফর্ম, তারপরে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে, ইভেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। অন্তত ৬-৭টা অর্গান রাষ্ট্রের বা বিভাগের সংস্কার ছাড়া যা এখন আছে সেট আপ, এভাবে ইলেকশন হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার তারা শেষ করতে পারে, তারপর তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা কত, সেটা আমি হয়তো দিন, মাস, ঘন্টা বেঁধে দিলাম না। দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, যে কোন সময়ের মধ্যে সে সংস্কার কাজটা শেষ করতে পারবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চায় বিএনপি জামায়াত দুই দলেই। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন দুই দলের সিনিয়র এই দুই নেতা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে এসে করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না দেশটি। মইদুল ইসলামের রিপোর্ট। নির্বাচনের কথা বলছেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরেন জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতি, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, জামাতের সাথে বিএনপির দূরত্ব সহ বিভিন্ন প্রসঙ্গ। কথা বলেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়েও। করতেই পারে, এটা তো আপনার তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে, কিংস পার্টি বলে একটা কথা উঠছে আপনার। আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তাদের যে দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। সেটা কিভাবে হতে পারে? তারা নিজেই দল করবে। কেন আমরা অন্যান্য দলগুলো কীভাবে দল গঠন করেছে? সরকারে তাদের যারা আছেন তারা সেখান থেকে সরে যাওয়া উচিত। উচিত অবশ্যই, এবং সরকারের কোনো সুবিধাই তাদের নেওয়া উচিত না। আপনি কি মনে করেন যে সরকারের সুবিধা নিয়ে তারা এখন এটা করছে? না, দল তো তারা গঠন করে, তাদের তো প্রতিনিধিরা সরকারে আছে। দ্যাটস এনাফ। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা অবনতি। এছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থানও ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিগত নির্বাচনগুলিতে ভারত অত্যন্ত দুঃখজনকভাবে যে পতিত আওয়ামী লীগ সরকার, যে ফ্যাসিস্ট সরকার ছিল, তার পক্ষ অবলম্বন করেছিল, যেটা আমরা মনে করি যে ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে। কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছেন, সেটা আমরা মনে করি যে তারা শিক্ষিত। আমাদের যেটা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা, এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আপনার একজন হিসাবে, আপনার প্রতিবেশী হিসাবে কখনোই আমার স্বার্থকে বিপন্ন করে নয়, আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে যতটুকু আপনার সম্পর্ক রাখা দরকার ততটুকুই সম্পর্ক রাখার পক্ষে আমরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দ্রুত দেশে ফিরে আসবেন। তিনি কবে ফিরবেন? কোনো অবশ্যই তার কয়েকটি কেস বাকি আছে, এই কেসগুলো শেষ হলে তিনি উপযুক্ত সময় চলে আসবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ওই শিক্ষার্থী। তবে স্বজনদের দাবি কিছু শিক্ষার্থী তাকে ব্যাপক মারধর করেন। হাসপাতালে নেয়ার আগেই মারা যান শিমুল ইসলাম শিহাব। তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, গতরাতে ক্যাম্পাসের সায়েন্স ভবন এলাকায় মেয়ে বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন শিমুল। টহলরত প্রক্টর দপ্তরের গাড়ি দেখে তারা মোটরসাইকেলে দ্রুত ক্যাম্পাস ত্যাগের চেষ্টা করে। এ সময় শিমুল রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তবে স্বজনদের দাবি, সে সময় ব্যাডমিন্টন খেলারত কিছু শিক্ষার্থী শিমুলকে ধাওয়া দেয়। পরে ব্যাপক মারধর করায় শিমুলের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওর থেকে ফোন দিলে বলছে কাকা আপনার বেটার নাম শিমুল, আমি হ্যাঁ। তারপর ছেলে মানে গাড়ি থেকে পড়ে যাচ্ছেন, ছাড়া গেছে, মানে বিশ্ববিদ্যালয় মেডিকেল আনছি, পরে যা দেখছি বেডের পর শুয়ে এনেছে, ডাক্তাররা টিপাটাপি করছে। আমি তো বলছি নাই তো মারা গেছে তো। ছাত্ররা শিক্ষকেরা যখন কি বলেছে তখন ওই সোজা টান দিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার দিয়ে বালু ছিল, ওখানে বালুর ভিতর দিয়ে রড আমাদের বাঁধা আছে, আমাদের সিকিউরিটি যেখানে ঘিরা আছে, সব ভেদ করে চলে এসে রডের ভিতরে পড়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পৃথক স্থানে স্থলমান বিস্ফোরণে 3 বাংলাদেশি যুবক আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে নাইক্ষ্যংছড়ি ফুলতলি মিয়ানমার সীমান্তের ফুলতলি, আষাঢ়তলি, লেম্বুছড়ি এলাকায় কাঁটাতারে পার্শ্ববর্তী এলাকায় গরু আনতে গেলে স্থলমান বিস্ফোরণে গুরুতর আহত হন 3 বাংলাদেশি যুবক। তারা হলেন আলী হোসেন, মোহাম্মদ আরিফুল্লাহ এবং মোহাম্মদ রাসেল। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। স্থলমান বিস্ফোরণের পর ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। অবশেষে 31 জানুয়ারি শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা উপলক্ষে ময়দান প্রস্তুতকরণের কাজ চলছে জোরে সোরে। গাজীপুর এবং আশেপাশের জেলার তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা ময়দানে কাজ করছেন। এরই মধ্যে ময়দান জুড়ে চটের শামিয়ানা স্থাপন, অজু গোসলের জায়গা মেরামত, পানি ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, ময়দানের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। অপরদিকে মুসল্লিদের জন্য তুরাগ নদীর উপরে ভাসমান সেতু স্থাপনের কাজ করছে সেনাবাহিনী। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়ের অনুসারীরা। 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব 14 তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ক্ষমতার দাপটে খুলনায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তার পালক পুত্র আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখ। ট্রাক শ্রমিক থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক। ভৈরব নদে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করতেন বালু। এছাড়া চাঁদাবাজি, জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মুন্নুজানের সাথে আজাদ শেখও আত্মগোপনে চলে যান। মা ও পালক ছেলের বিচার দাবি করেছে ভুক্তভোগীরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। শুধু বেগম মুন্নুজান সুফিয়ান নয়, তার পালক ছেলে আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখেরও ছিল খুলনায় আধিপত্য। ট্রাক শ্রমিক থেকে রাতারাতি বনে যান কোটিপতি। সবই হয়েছে তার আশ্রয়দাতা বেগম মুন্নুজান সুফিয়ানের আশীর্বাদে। ভৈরব নদকে তার পৈতৃক সম্পত্তি ভাবতেন আজাদ। ড্রেজার বসিয়ে নদ থেকে বালু উত্তোলনে ছিল না কোনো বাধা। গণপূর্ত বিভাগের সংরক্ষিত এলাকার দেয়াল ফুটো করে খুলনা যশোর মহাসড়ক ও রেললাইনের তলদেশ দিয়ে পাইপ নিয়ে গেছে মহেশ্বর পাশা আরাংঘাটা এলাকায়। সবই হয়েছে প্রশাসনের নাকের ডগায়। এছাড়া জলাশয় ভরাট করে আবাসিক এলাকা তৈরি, চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি দেখিয়ে আবাসিক ভবন দখল সহ নানা অভিযোগ মুন্নুজান সুফিয়ানের পালক পুত্রের বিরুদ্ধে। মুন্নুজান সুফিয়ান তাকে আর কি শেল্টার দিত, কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে এবং তার এই টাকার যে একটা গরম, টাকার যে একটা তোড়, সে টাকার তোড়ে সে মোটামুটি কাউকে মানুষ বলে মানুষ হিসাবে গণ্য করে না। তারা ক্ষমতায় থাইকা এতদিন ক্ষমতার আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহারই করছেন। আমরা তো বহুত নিষেধ করেছিলাম, তারপর নিয়ে গেছে এলাকার ছেলে পেলে। তারা এখন বলবো আর কদিন পর আমাদের উপর একটা এফেক্ট পড়বে। আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় লোকরা এখানে করছে, এটা তাদের তো আমার কোনো কথা শুনে নাই। আমাদের ওয়ালও ভেঙে ফেলছে। আপনারা দেখবেন যে আমাদের এটা তো ঠিক না, যে আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ওয়াল ভাঙবে, এটা তো ঠিক না। খুলনার রেলগেট এলাকায় ভৈরব নদ তীর ঘেঁষে প্রায় 25 একর জমির উপর গণপূর্ত বিভাগের নিজস্ব গোডাউনও ছিল আজাদের নিয়ন্ত্রণে। সংরক্ষিত এলাকা হয় জনসাধারণের প্রবেশ ছিল নিষেধ। একটু দূরে বেগম মুন্নুজান সুফিয়ানের বাসভবন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন আজাদ। এটা আমি করি নাই তো, এটা তো আপনার ওরা যারা কাজ করেছে তারা করছে। ব্যবসা করি না এখন আমি, ঠিক আছে বুঝছেন, আমি আর এই ব্যবসা করতেছি না। ভৈরব নদে অবৈধ ড্রেজার অপসারণে কয়েকবার চিঠি দেয়া হলেও মুন্নুজানের দাপটে আজাদ বালু উত্তোলন বন্ধ করেনি বলে জানালেন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। একবার অপারেশন করেছিলেন, আমি যেটা নিয়ে শুনেছিলাম। পরবর্তীতে আবার রিসেন্টলি
তারা আবার পাইপ স্থাপন করেছেন এবং পরবর্তীতে আমার এসডি মহোদয় ভিজিট করেছেন এবং প্রতিবেদন দাখিল করেছেন। আমরা পুনরায় আমার চিঠি দিয়েছি। আজাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে দ্রুততা জব্দ করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বগুড়া গাবতলী উপজেলায় বাদজুমা বাগবাড়ি জিয়া বাড়িতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কলাকোপা স্কুল মাঠে শীতার্ত গরিব ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দামলা মীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বাদজুমা অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। জেলার সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর বাজার সংলগ্ন এমএইচ খান ডিগ্রি কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিক উপলক্ষে ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শোক র্যালি, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনাজপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে। জয়পুরহাটে বিএসএফ বিজিবির মধ্যে বৈঠকের পরও সীমান্ত থেকে কাঁটা তারের বেড়া সরায়নি বিএসএফ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। মঙ্গলবার সকালে জয়পুরহাটের ৫ বিবি সীমান্তের ঘোনাপাড়া পূর্ব উচনা গ্রামের প্রায় ৩০ গজ দূরে ভারতীয় অংশে বিএসএফ কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। ওই দিন বিকেলে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছিল বিএসএফ। জয়পুরহাটে ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নওয়াজ জানান, কাঁটাতারের বেড়া সরিয়ে না নেয়ায় ঘটনাস্থল পরিদর্শনের পর বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। এদিকে দিনাজপুরে বিরল সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। সকালে দিনাজপুরে বিরল উপজেলার এনায়তপুর বিওপির পিলার নাম্বার ৩২৩-এর শূন্য রেখার কাছ থেকে আল আমিন নামে এক কৃষককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। আল আমিন সে সময় কৃষি কাজ করছিলেন। দিনাজপুরে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আল আমিনকে ফেরত আনা হবে বলে তিনি জানান। গ্যাস সংকটে বন্ধ হওয়ার ১১ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। সকাল থেকে কারখানায় সার উৎপাদন শুরু হওয়ায় শ্রমিক কর্মচারীদের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এই সার কারখানা থেকে প্রতিদিন প্রায় ১২০০ টন সার উৎপাদন হবে। আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক জলি বেগম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্যাস সরবরাহ বন্ধের কারণে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটে কারখানার শ্রমিক কর্মচারীদের। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ১৫ নভেম্বর আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হয়। মুক্তিপণ আদায় লক্ষ্যে ১০ রোহিঙ্গা সহ অপহৃত ১৫ জনকে কক্সবাজারের টেকনাফ পাহাড় এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ অপহরণকারীকে। দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। গ্রেফতার অপহরণকারী ২ জন হলেন মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ। অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি জানান, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ২ সপ্তাহ আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের আটক করে রাখে। তাপমাত্রা না কমলেও সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। দিনাজপুরে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল গড়িয়ে দুপুরেও দেখা নেই সূর্যের। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। চরম দুর্ভোগে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর বাঘাবাড়িতে ৯.৬ ডিগ্রি, দিনাজপুরের তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বেড়েছে শীতের প্রকোপ।
হাড় কাঁপানো শীতে জুবুথুবু সাধারণ মানুষ। বাতাসের তীব্রতা বেশি হওয়ার প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এছাড়া চুয়াডাঙ্গা, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট। মাদারীপুরের শিবচরে ফ্ল্যাট বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সহ ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামে স্ত্রী মনিকাকে বাসায় রেখে স্বামী রিয়াদ ও তার এক আত্মীয় বাজারে নাশতা করতে যান। সেখান থেকে ফিরে এসে ভেতর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করেও মনিকার কোনো সাড়ার শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে নিজ কক্ষ থেকে মনিকার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিয়াদ ও তার 2 আত্মীয়কে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ফরিদপুর সদরে সহযোগীদের নিয়ে বাড়িঘরে হামলা চালাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন মিরান নামে এক যুবক। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি গুচ্ছ গ্রামের বাসিন্দা মিরান কয়েকজনকে সাথে নিয়ে গতকাল মধ্যরাতে সাদিপুরে বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় কুপিয়ে কয়েকজনকে আহত করা হয়। পরে অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মিরানকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাইফেল, একটি পিস্তল এবং একটি রামদা উদ্ধার করে। গুরুতর অবস্থায় মিরানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের বাংলাদেশি শ্রমিকরা। দুপুরে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পে শত কোটি টাকা দুর্নীতি ও লুটপাট হলেও 8 মাস ধরে বকেয়া বেতন পাচ্ছেন না তারা। আগামী 1 সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক ওয়াহিদ মুরাদ ঠিকাদারের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের অধীনে নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে মেঘনা নদীর পানি শোধনের উদ্যোগ নেয়। সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা মশলা সহ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি 48 ব্যাটালিয়ন। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে চিনি, রসুন, চকলেট, কম্বল, মাছ সহ বিভিন্ন ধরনের মাদক। এসব পণ্যের বাজার মূল্য 5 কোটি বলে বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান। সীমান্ত এলাকায় চোরা কারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার। সংস্কার প্রশ্নে দূরত্ব বাড়ছে বিএনপি জামাতের। ছাত্ররা দল গঠন করলে সরকারে থেকে নয়, বিবিসি বাংলাকে ফখরুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের। বান্দরবানে নাইক্ষংছড়ি সীমান্তে স্থলমান বিস্ফোরণে 3 বাংলাদেশি আহত, বিজিবি টহল জোরদার। মন্যযানের দাপটে খুলনায় একচ্ছত্র আধিপত্য ছিল পালক পুত্র আজাদের, শ্রমিক নেতা থেকে শত কোটি টাকার মালিক। Chief Advisor Professor Mohammad Yunus said Bangladesh's high growth under ousted Sheikh Hasina was fake and faulted the world for not questioning her corruption. He made these remarks in an interview with Reuters on the sidelines of the World Economic Forum's annual meeting. The Nobel laureate said Hasina was in Davos telling everybody how to run a country. Nobody questioned that. The whole world is responsible for making that happen. Calling India's rival China a long-term friend of Bangladesh at this difficult time, Yunus said the strained relationship with the New Delhi hurts him a lot personally.
BNP chairperson Begum Khaleda Zia can return to her son Tariq Rahman's house after 17 days of treatment in a London hospital. Khaleda Zia's personal physician, Dr. A.Z.M. Zahid Hussain, said this at a briefing in front of the London clinic last night. He said the former premier is scheduled to take Tariq Rahman's house tonight after getting the clearance from the hospital. He also said the BNP chief's health condition has improved. However, Dr. Zahid said no decision has been made on Begum Zia's liver transplant. কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিং আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। BNP senior leader Mirza Abbas alleged many are trying to take advantages by blaming that BNP is restoring Awami League. He made the remarks while attending a special prayer at the party's central office in Neapolitan on the occasion of Arafat Rahman Koko's 10th death anniversary. On the other hand, after offering prayers in the graveyard of the Khaleda Zia's youngest son in the capital's Bonani, BNP leader Rizvi Ahmed said if interim government advisors form political parties, questions may be raised about their neutrality. নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল প্রলাপ বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। এগুলো ঠিক করুন। এগুলো ঠিক না করলে পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। Addressing a conference in Dhaka, Islami Andolon Bangladesh Chief Mufti Rezaul Karim said they are preparing strong candidates in the forthcoming election, forging unity among Islamic parties. দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সেই অনুযায়ী দেশ চলুক। নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। 3 Bangladeshis suffered serious injuries in a landmine explosion at Bandarban's Naikhangchuri on Bangladesh-Myanmar border. The injured were residents of Lemutoli area. The landmines exploded separately near Phultoli border. Local authorities said BGB has strengthened security at the border after the mine explosion. Indian Border Security Force picked up a Bangladeshi farmer from Birol border in Dinajpur. The BSF members picked the farmer Alamin from Inayatpur's bordering area. Dinajpur 42 BGB Battalion Commander Lieutenant Colonel Ahsanul Islam visited the spot. They are trying to bring the farmer back through holding flag meeting. International news. A U.S. federal judge has temporarily blocked Donald Trump's order to change birthright citizenship, which was slated to take effect in February. The Republican president has also ordered the declassification of files relating to the deaths of John F. Kennedy, Robert Kennedy, and Martin Luther King Jr. as part of another flurry of executive orders. Trump has pardoned 23 anti-abortion activists, including some convicted of blockading a reproductive health clinic and intimidating staff and patients.
আওয়ামী লীগ 18 কোটি মানুষের উপর জুলুম করেছে। মানুষ খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না, সব হত্যার বিচার করতে হবে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী। এ সময় আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। মেহেরবানি করে শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে যায় এমন কাজ কেউ দয়া করে করবেন না। যদি চাঁদাবাজি করেন, দখলদারি করেন, মামলা ঘুষ বাণিজ্য করেন, মানুষের উপর জুলুম করেন, তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে। আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট দিবেন না ভাই। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে দলটি গুলশান কার্যালয়ে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ আসর কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতে শরিক হন তারা। মোনাজাতে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। আরাফাত রহমান কোকো 2015 সালের 24শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাইরে দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন ওরফে মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও ছিনিয়ে নিতে পারেনি বলে জানিয়েছে নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক। জানান, মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানায় প্রবেশকালে বাধা দেয় তার দলের সমর্থকেরা। ধস্তাধস্তিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় থানা পুলিশের মামলায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। মিথুন সহ গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে। 10 জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা হলে মিথুনকে গ্রেফতার করা হয়। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিথুন ও রাসেলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষককে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। সকালে দিনাজপুরে বিরল উপজেলার এনায়েতপুর বিওপির পিলার নম্বর 323-এর শূন্যরেখার কাছ থেকে আলামিন নামে এক কৃষককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। আলামিন সে সময় কৃষি কাজ করছিলেন। দিনাজপুরের 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে কৃষক আলামিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান উত্থানের পেছনে যার ভূমিকা অনস্বীকার্য তিনি আরাফাত রহমান কোকো। তার হাত ধরে গড়ে ওঠে বিসিবি গেমস ডেভেলপমেন্ট কমিটি। মিরপুরে হোম অফ ক্রিকেটের যাত্রাটাও শুরু হয়েছিল তার সময়ে। তার 10ম মৃত্যুবার্ষিকীতে সে স্মৃতি রোমন্থন করলেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি। নিলয় মজুমদারের রিপোর্ট। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ব্যস্ত থাকতেন ক্রীড়াঙ্গনে। 2002 সালে বিসিবির উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার পর দায়িত্ব নেন গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবেও। তার গড়ে তোলা হাই পারফরমেন্স ইউনিটের ফল হিসেবেই ক্রিকেটে এসেছিলেন সাকিব, তামিম ও মুশফিকদের মতো খেলোয়াড়রা, যারা পরবর্তীতে হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটেরই মহিরুহ। ট্যালেন্ট হান্ট ছিল, স্কুল ক্রিকেট ছিল, সব ছিল, সেখান থেকেই ট্যালেন্টটা উঠে আসতো। তো সেই জিনিসটা এখন আর আমরা দেখি না। তো সেইগুলো যদি এখন কন্টিনিউ করা যায় তাহলে আবার অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে। গ্রামে গঞ্জে যেখানে যাবেন আপনি যান, রাস্তা দেখলে বিলের মধ্যে দেখেন ক্রিকেট খেলতেছে। তো এদের যে উৎসাহ, এই উদ্দীপনা, এটা ধরে রাখতে পারলে ক্রিকেট তো আগামীতে অনেক ভালোই হওয়ার কথা। এছাড়াও শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ডেভ হোয়াটমোরকে বাংলাদেশের দায়িত্ব প্রদানের মতো নীতিগত সিদ্ধান্ত নেওয়া, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম গড়ে তোলার মতো কীর্তিতে বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন আরাফাত রহমান। বিশেষ করে দেশের বাইরে খেলতে যাওয়ার আগে এখনও নিজেদের বগুড়ার উইকেটে প্রস্তুত করেন মুশফিকুর রহিমরা। 2015 সালের 24 জানুয়ারি মৃত্যুবরণ করেন আরাফাত রহমান। তবে সাধারণ ক্রীড়াপ্রেমীদের মনে তিনি রয়ে যাবেন চির অমর। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর।
এবারে বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহটা যেন বেড়েই চলছে। ম্যাচের পরিস্থিতি পরিবর্তন, বিভিন্ন সময়ে ক্রিকেটারদের আচরণে সন্দেহের পাল্লা ভারী হয়ে চলেছে। সন্দেহ জেগেছে সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মনেও। এছাড়া পারিশ্রমিক বিতর্ক আর ভালো মানের বিদেশি খেলোয়াড় না আসায় মাঠের ক্রিকেটটা আকর্ষণীয় হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম প্রতিনিধি আরিজ আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মমিনুর রিপন। সিলেট পর্বে যে সন্দেহ জেগেছিল, চট্টগ্রাম পর্ব শেষে তা তুঙ্গে উঠেছে। দৃষ্টকটু ওয়াইড নো বল, 5 রানের ওয়াইড, একাদশ সাজানো, কিছু কিছু সময়ে ব্যাটারদের আচরণে ফিক্সিংয়ের সন্দেহটা যেন বেড়েই চলেছে। এছাড়া হুট করে ম্যাচের পরিস্থিতি পরিবর্তনটা দর্শক তো বটেই, মানতে পারছেন না সাবেক অধিনায়ক শফিকুল হক হীরাও। সন্দেহ আছে তার মনেও, তাই সংশ্লিষ্টদের আরও নজরদারি বাড়ানোর পরামর্শ 79 বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের। সন্দেহ করা যায়, কারণ বেশিরভাগ ম্যাচ দেখা যাচ্ছে যে এখন লো স্কোরিং হচ্ছে। একসময় একটা ম্যাচ পাট করে হাই স্কোর হয়ে যায়, যে টিমেরটাকে এক্সপেক্ট করা যায় না সেই টিম হাই স্কোর করে ফেলছে। তো সেইটা একটা গন্ধ হয়তো পাওয়া যায়। অবশ্য তার কাছে বিপিএলটা ফিকে হয়ে গেছে অনেক আগেই। ভালো মানের বিদেশি ক্রিকেটার না আসায় টুর্নামেন্টে তেমন কোনো আকর্ষণ নেই। রান কিছুটা হচ্ছে, কিন্তু ম্যাচগুলো যেন নিষ্প্রাণ লাগছে সাবেক এই অধিনায়কের কাছে। আমার তো মানে এইবারে বিপিএল তো আমার কাছে মোটেই ভালো লাগছে না, এক কারণে যে টপ কোয়ালিটির প্লেয়াররা নাই। সব দেশে বিপিএল হচ্ছে, এখন অস্ট্রেলিয়াতে হচ্ছে, শ্রীলঙ্কাতে হচ্ছে, সব দেশের প্লেয়াররা তো সব আটকে আছে। আর ওরা বাংলাদেশকে অতটুক পাত্র দেয় না যতটুক শ্রীলঙ্কাকে কিংবা পাকিস্তানকে দেয়। তো সেই সব দেশে ওরা বড় বড় প্লেয়াররা যাচ্ছে। এছাড়া পারিশ্রমিক বিতর্কে আন্তর্জাতিক অঙ্গনে বিপিএল এর মান ক্ষুণ্ণ হয়েছে, যা আগামীতে আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটার পেতে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।